Welcome to Kashmir. আজকে 22শে মার্চ 2025 আমরা রওনা দিচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। তো এখন আমরা ধুবুলিয়া থেকে টোটোর জন্য ওয়েট করছি। আমাদের টোটো চলে এসছে আর আমাদের যেতে হবে হচ্ছে ধুবুলিয়া স্টেশনে। এখানে আমাদের লাগেজে মোটামুটি গাড়ি ভরে গেছে, তাই জন্য একটা গাড়িতে লাগেজের সাথে আমরা দুজন যাব আর একটা গাড়ি আছে, সেই গাড়িতে করে বাকি সকলেই স্টেশনে পৌঁছবে। ম্যাক্সিমাম ট্রলি আমি নিয়ে চলে এসেছি, আর একটা ছিল সেটা পম্পি নিয়ে আসছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, হাওয়া বইছে, গরম যে পড়ে গেছে সেটা তো বোঝা যাচ্ছেই না, তারপরে হচ্ছে বৃষ্টি। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন এক একজনের হাতে দুটো করে ট্রলি আর নিয়ে পৌঁছাচ্ছি হচ্ছে যেখানে আমাদের কোচ পড়বে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, কোচ যেখানে পড়বে সেটা তো আমাদের খুঁজতে হবে। তাছাড়াও এখানে যে শেড রয়েছে শেডের নিচে যাওয়াটা বেশি জরুরি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর যাওয়ার প্রথমেই যদি আমরা ভিজে যাই তারপরে তো সারা রাস্তা এখনও পড়েই রয়েছে, তাই জন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে। এখানে আমরা যাচ্ছি পুরো একটা টিম মিলে। তো আমাদের যে স্টার্টিং পয়েন্ট সেটা ছিল ধুবুলিয়া স্টেশন। তো স্টেশন থেকে আমাদের রিজার্ভেশন করা রয়েছে, সেই ট্রেনের জন্য আমরা এখন এখান থেকে অপেক্ষা করব, সেটা যাবে শিয়ালদা। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেই জন্য আমরা ব্যাগটা পিঠে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর ইতিমধ্যে ট্রেন চলে এসেছে, আমরা কোচ খুঁজে উঠেও পড়েছি। শিয়ালদা থেকে বিকেল 4:50 আমাদের রাজধানী এক্সপ্রেস রয়েছে, সেটা একদম আমরা রাজধানী নিউ দিল্লিতে গিয়ে নামবো। আর লাগেজগুলো আমরা মাঝখানে রেখে দিয়েছিলাম। ঠিক সময় মতো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে রাজধানী এক্সপ্রেস, যেখান থেকে ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম আমাদের যেতে হবে। আর এখানে যেহেতু অনেক লোক আমরা রয়েছি, তো প্রত্যেকেরই একটা দুটো তিনটে করে লাগেজ রয়েছে। তো লাগেজগুলো টেনে টেনে সত্যি নিয়ে যাওয়া অনেকটাই কষ্টের ব্যাপার। আমি এর আগেও ট্রিপ করেছিলাম, সেখানেও কষ্ট হয়েছে, এখনও কষ্ট হচ্ছে, এখনও তো সময় রয়েইছে, এখনও কতদিন কতভাবে যে টানতে হবে লাগেজ তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, যাওয়া যাক এখন প্ল্যাটফর্মের দিকে। 12 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। আর এখানে টোটাল যতগুলো লোক আমরা যাব, কিছু লোক এখানে রয়েছে আর বাকি এখনও আসছে। আর এখানে পম্পি দাঁড়িয়ে রয়েছে। পম্পির অনেকটা কষ্ট হচ্ছে, কারণ ওকেও আমি দিয়ে দিয়েছি দুটো ব্যাগ, একটা হচ্ছে পিঠের জন্য আর একটা হচ্ছে ট্রলি। আর আমার পিঠে একটা বড় ব্যাগ রয়েছে যেটা ট্র্যাভেল ব্যাগ, আর একটা রয়েছে বড় একটা ট্রলি। তো সেই জন্য আর এখানে আমরা ওয়েট করছি, কারণ আমাদের এখানে যখন ট্রেনটা ঢুকে যাবে তারপরে আমরা কোচ নাম্বার খুঁজে উঠে পড়ব। আমাদের রাজধানী এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, এখন আমরা কোচ খুঁজতে খুঁজতে এগোচ্ছি। যেহেতু আমাদের এসি ছিল সেই কারণে আমাদের বগিটা একদম পেছনের দিকে পড়েছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে সামনের দিকে, তাই আমাদের এখন পেছনের দিকে যেতে হচ্ছে হাঁটতে হাঁটতে, ট্রলি নিয়ে টানতে টানতে, কিছু তো করার নেই। ট্রেনে উঠে সিট খুঁজে বসতে বসতে পম্পির পেয়ে গেছে খিদে, বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি যাই কিছু কিনে নিয়ে আসি। আর আমি ট্রেনের ভেতরে বসে বসে লাগেজগুলো পাহারা দিচ্ছিলাম, আর ও কিনে নিয়ে এসছে হচ্ছে চিকেন শর্মা রোল। এখন এটাই আমরা সন্ধ্যাবেলা টিফিন করব, তারপর রাতের ডিনারটা ট্রেন থেকে আমাদের ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, জানি অনেকটাই যে ট্রেনের খাবার একদম ভালো হয় না, সেটা আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি। আর যেহেতু এটা রাজধানী, ট্রেনের খাবারের দামগুলো অনেক বেশি। আর এখানে তো পম্পি রয়েছে মোমো লাভার, তাই জন্য মোমো নিয়ে এসছে ওয়াও মোমো থেকে। এখানে টিস্যুগুলোতে ওয়াও মোমোর একদম প্রিন্ট করা রয়েছে। আর প্রত্যেকটা জিনিস প্যাকিং যে করে এনেছে, আমি যেহেতু ভেতরে ছিলাম, প্যাকিং করে আনতে হবে, নাহলে আমি খাবো কী করে। তো পার্সেলের জন্য ওদের এক্সট্রা চার্জ রয়েছে 10 টাকা করে, প্রত্যেকটা পার্সেলের জন্য আলাদা আলাদা 10 টাকা করে চার্জেস এক্সট্রা রয়েছে। তো পয়সা তো কামাচ্ছে এরাই, আমি হলে তো বলতাম যে প্যাকিংই করতে হবে না, হাতে করে তাও নিয়ে চলে যাচ্ছে। এখানে মোমোর প্যাকেট খুলে পম্পি বলছে 5টা দিয়েছে। আমি ওকে বললাম কেন 5টার জায়গায় 10টা কি দেবে, তাহলে 10টা কিনলে কিন্তু 10টাই দিত। ও 5টা কিনে যেতে 5টা দিয়েছে, আবার বলছে 5টা দিয়েছে, আবার এত দাম, জিএসটি নিয়েছে তারপরে আবার। যাই হোক, কোনো ব্যাপার না। আমার আবার মোমোটা অত ফেভারিট নয়, তাই জন্য আমি ওকে বললাম একটা মাত্র আমাকে দিও। ডিনার টাইম হওয়ার আগে আমি বললাম যে আমি একটু ওপরে গিয়ে শুই, আমার ভালো লাগছে না, একটু গিয়ে রেস্ট করি। তো পম্পি এখানে যেভাবে বিছানা করে দিয়েছে মনে হচ্ছে যেন বাড়ির বিছানার মতো, সুন্দর করে নিচে কম্বল পেতে নিয়ে তার উপরে বেডশিটটা দিয়ে, আর এমনি আমরা কম্বল নিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য, সেই কম্বলটা গায়ে দিয়ে একটু রেস্ট করে নিলাম। তারপরে পম্পিকে বললাম যে তুমি ওপরে উঠে পড়ো, তুমি ওপরে উঠে একটু রেস্ট করে নাও, তাহলে ভালো লাগবে। তারপরে আজকে থেকে আবার শুরু হয়েছে আইপিএল, সেই কারণে আইপিএল চালিয়ে দেওয়া হয়েছে। এখানে মোবাইলটা রেখে দিয়েছি, আইপিএল দেখছি, আবার শুয়েও রয়েছি। ভালোভাবে রাতটা কাটানোর পরে আজকে সকালবেলা উঠেই একদম ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে বসেছি। আর ইতিমধ্যেই আমাদের এখানে টিফিনটাও চলে এসেছে, সকালে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী দিয়েছে সেটাও তো দেখতেই হবে। ফাইনালি আমরা নিউ দিল্লি স্টেশনে নেমে পড়েছি, এখন ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নেমে আমাদের এখানে হোটেল নেওয়া আছে, এই হোটেলেই গিয়ে এখন উঠবো।
ওখানে উঠে আমরা স্নান দান করে ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপরে আমাদের দিল্লিটা একটু ঘোরার প্ল্যান রয়েছে। হোটেলটা ছিল একদম কাছে, আমরা 5 মিনিটে হাঁটা পথে পৌঁছে গেছি, মানে 5 মিনিট লেগেছে ট্রাফিকের জন্য, না হলে আরও আগে পৌঁছে। চলো, এখনো পৌঁছায়নি লিফট। চলো। দিল্লিতে নামার পর আমাদের এখান থেকে আবার সন্ধ্যাবেলায় ট্রেন, মানে 7:30টার সময় ট্রেন আছে দিল্লি থেকে, তো সেই কারণে আমাদের এখানে একটা রুম নেওয়া হয়েছে। তো এই রুমের মধ্যে একটু ফ্রেশমেশ হবে, একটু রেস্ট করবে, তারপরে খাওয়া দাওয়াটাও এখান থেকেই করে নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন। তো সেই জন্য এখানে এসেছি। এখানে আবার দুটো, ওপরে একজন থাকতে পারবে, নিচে একজন থাকতে পারবে। যাই হোক, আসুক। আমি লাগেজগুলো নিয়ে চলে এসেছি ওপরে, আর ওরা এখন আসবে। ওদিকে বাথরুমটা দেখে আসি আগে, কেমন দিয়েছে বাথরুম দেখি। না, বাথরুম ঠিক আছে, অসুবিধা নেই, বড় আছে। ওকে, রুম ভালো লাগছে? এক ঘর, এক ঘরের মতো না? চাবি এখানে রেখে গেছে। আরে মোটামুটি তোমার এক বেলার জন্য আবার কি দেবে, এটা দিচ্ছে তাই অনেক, নাহলে বলতো স্টেশনে দাঁড়া থাকে। এখন পম্পি টেনশন হয়ে গেছে না, ওই জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। পম্পির এখন টেনশন হয়ে গেছে যে আগের থেকে বলেনি, তাই না? বললে পরে একটা জামা নিয়ে আসতাম আমি, এখন বলছে দিল্লি ঘুরতে চল। বলেনি বলে ওর এখন টেনশন হয়ে গেছে। চলো, এই জামাটা ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে এটা। তুমি খালি কাজলটা পরো, তাহলে দেখবো তোমাকে সুপার ডুপার হিট লাগবে দেখতে। হ্যাঁ, সত্যি বললাম। চলো এবার, চলো। বললো তো ভালো খাবার বলেছি, দেখি কেমন খাবার বলেছে আবার। হোটেলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে। এখানে রয়েছে রাইস, আলু ভাজা, ডাল, কপির সবজি, এখানে মূলো, আর এদিকে রয়েছে চিকেন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। তো এখানে এখন খাওয়া দাওয়াটা আমরা করলাম, করে নিয়ে এখন যাব হচ্ছে একটুখানি মানে ইন্ডিয়া গেট আর কোন কোন জায়গা আছে সেসব জায়গাগুলো ঘুরতে। মানে আমাদের যে এজেন্সি থেকে আমরা এসেছি সেখান থেকে আমাদের তাড়াহুড়া দিল যে তাড়াতাড়ি করো, এখনও হয়নি। গিয়ে দেখছি যে আমরাই সবার ফার্স্ট। আর এখানে পম্পির একটুখানি মনের মধ্যে ছ্যাঁকা লেগেছে যে আমাকে আগে বললো না, আমি একটা জামা আনলাম না। সেই জন্য এখন এসছে যে না, অন্তত চুলটা একটু স্টাইল করে যাই, তাও তো একটু অন্যরকম লাগবে দেখতে। তো এই যে এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখন চুল ঠিক করছে। মানে মেনলি আমাদের এখানে কোনো প্রোগ্রাম নেই, কিন্তু যেহেতু আমরা এখানে স্টে করবো সন্ধ্যা পর্যন্ত, আমাদের সন্ধ্যাবেলার সময় ট্রেন রয়েছে, তো এতক্ষণ টাইমটা আমরা এখানে নষ্ট না করে কিছুটা ঘুরে আসাটা বেটার। তো ওই জন্য যাবো একটু এই জায়গাটা ঘুরে নিই। বেশি দূর যাওয়া যাবে না, বেশি দূর গেলে আবার ট্রেন মিস হয়ে যাবে ওইদিকে, তখন আবার সব কিছু মাটি হয়ে যাবে, সেটা করা যাবে না। অল্প কিছু জায়গা আছে, তাও সকলে যাবে না, যারা অনেকবার দিল্লি এসে ঘুরে নিয়েছে তারা রুমেই থাকবে, তারা যাবে না। আমরা যাব, আমি কখনো আসিনি, এই আমার প্রথম দিল্লি। আমি চেন্নাই গেছি, ব্যাঙ্গালোর গেছি, কিন্তু এখানে আসিনি কখনো। যাই হোক, চলো। এখানে একটি ইকো গাড়ি আমরা ভাড়া করে নিয়েছিলাম আশপাশে এরিয়া ঘোরার জন্য, আর আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 1টা বেজে গেছে। তো সেই কারণে আমাদের হাতে রয়েছে মাত্র 3 থেকে 4 ঘন্টা টাইম। সেইটুকু সময়ের মধ্যে আমাদের কভার করতে হবে যেটুকু জায়গা আমাদের ঘুরতে পারি। প্রথম স্পট ছিল আমাদের হচ্ছে লালকেল্লা। আমরা নেমে পড়েছি এখন হচ্ছে লালকেল্লাতে। এই লালকেল্লা বইয়ে পড়েছিলাম না, বইয়ে পড়েছিলাম, এতদিন পরে দেখার সুযোগ হলো। লালকেল্লা সত্যি লাল। টিকিট কাউন্টারের সামনে তো ভালোই ভিড়, একটা জায়গা থেকে দিচ্ছে মনে হয়। তো এইখানে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, তারপরে আবার এখানে রিক্সার টিকিট নিতে হলো, রিক্সায় করে যেতে হবে।
লালকেল্লা সব লাল করে রাখছে, লাল পাথরেরই তৈরি। এটা অরিজিনালি লাল পাথর, অরিজিনালি লাল পাথর। টিকিট না দেখে ঢুকাই দাঁড়ায়? টিকিট না দেখলে পরে ঢুকতে দেবে কেন? এখানে তো মেলাই বসে গেছে দেখছি। ওখান থেকে আমরা রিক্সা করে এসে পৌঁছালাম হচ্ছে লালকেল্লার ঠিক এন্ট্রির গেটে। তো গেটে যেতে এখনও আমাদের মোটামুটি 100 মিটার হাঁটতে হবে, কিন্তু এখানে দেখলাম নাগরদোল্লা ঘুরছে। এই রোদের মধ্যে কে নাগরদোল্লা চড়বে ভাই? আর এখানে একটা মেলা মতো বসে গেছে, আই থিঙ্ক যতটা শুনলাম যে সামনে যেহেতু ঈদ রয়েছে, সেই ঈদ উপলক্ষে এখানে মেলাটা বসেছে। দোকান টোকান সব কিছু আছে, নাগরদোল্লা আছে, সমস্ত কিছুই রয়েছে। আর আমাদের টিকিট রয়েছে হচ্ছে আরও একজনের কাছে, মানে যাকে দিয়ে আমরা টিকিটটা কাটিয়েছি, টোটাল আমাদের 6 জনের টিকিট রয়েছে একজনের কাছে। আমরা 4 জন আগে চলে এসেছি, সেই কারণে আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে তারা আসবে, তারপরে একসাথে আমরা এন্ট্রি নিতে পারবো। কারণ এত রোদের মধ্যে সত্যি কথা বলতে আমার ঘোরাঘুরি একদম পছন্দ হয় না, কিন্তু যেহেতু এখানে এসে স্টে করছি, তো না ঘুরে গেলে মনের মধ্যে একটা কষ্ট থেকে যাবে যে না, দিল্লিতে গিয়ে আমরা স্টে করেছিলাম, ওখানে 6-7 ঘন্টা ছিলাম কিন্তু ঘুরে আসিনি। ওই জন্যই আসে, কিন্তু রোদের মধ্যে একদমই ভালো লাগে না। লাইনে দাঁড়াতে হবে, কিছু তো করার নেই ঢুকতে গেলে। ভালো করে যান, যখন বৃষ্টি পড়বে, যখন রোদ উঠবে তখন ছাতা আনবেন না। এখন আবার এই রোদ্রের মধ্যে লাইন দাঁড়িয়ে এন্ট্রি নেওয়াটা আরও কষ্টকর ব্যাপার। যাই হোক, দাঁড়াতে তো হবেই, কিছু করার নেই। কষ্ট করে হলেও এন্ট্রি গেটটা আমরা জাস্ট ক্রস করছি। ব্যাগ স্ক্যান করালাম, বডি স্ক্যান করালাম, কত কিছু স্ক্যান করালাম, তারপরে এসে ঢুকলাম। এই গরমের মধ্যে এত লোক, সেটাই আমি ভাবছি যে আমাদের মতো কি সকলেই ঘুরতেই এসছে? এত গরমের মধ্যে কেন? আর একটুখানি যখন ঠান্ডা ছিল সেই সময় আসলে পরে কত আরামে ঘোরা যায়। এই গরমের মধ্যে সত্যি কথা বলতে কষ্টটা একটু বেশি হচ্ছে, বারবার পিপাসা পাচ্ছে, আর সব জায়গাতে জল পাচ্ছি না। বাইরে গেলে পরে তো অ্যাভেলেবেল পেয়ে যাব। আর এই যে লালকেল্লা, সব কিছুই লাল লাল, আর যেহেতু এগুলো সব ইতিহাসের একটা পার্ট, তো সেই কারণে মানুষ আসে। এখানে একটা ব্যাগের দোকান দেখলাম, সেখানে ব্যাগগুলো বেশ আমার ভালো লেগেছে, তাই জন্য পম্পিকে বললাম যে একটা ব্যাগ দেখো এর মধ্যে থেকে, যেটা দিদির জন্য নিয়ে যাব। কারণ দিদি ডিজাইনের শাড়ি যেহেতু পরে, তো ডিজাইনের শাড়ির সাথে নেওয়ার মতো ব্যাগ এখানে প্রচুর রয়েছে। তো এখানে পছন্দ করে একটা ব্যাগ আমি নিয়েছি দিদির জন্য। লালকেল্লার ভেতরে এসে একটা জিনিস আমি ভালো মতোই বুঝতে পারলাম যে এখানে হাঁটা ছাড়া আর কোনো কাজই নেই। লালকেল্লার ভেতরে আবার সাদা কোথা থেকে চলে আসবে? সাদা, কারণ এখানে এসে মানুষ এই দেখার জন্যই আসে, আর হেঁটে হেঁটেই দেখতে হয়। ভেতরে গ্রাউন্ডটা অনেক বড়, যেটা কভার করতে গেলে পায়ে জোরের দরকার আছে। সকলের পক্ষে সম্ভব না যে যদি কেউ ভাবে যে না একটা বয়স্ক কেউ আসবে সে এটা কভার করবে, তার পক্ষে একটু কষ্ট হয়ে যাবে এটা। গরমে তো আমাদের হাল খারাপ হয়েই ছিল, তাই জন্য ভাবলাম যে আমাদের থোবরাটাও একটু ক্যামেরার সামনে আনাটা উচিত। তার কারণ আমাদের চেহারাটা কেমন রয়েছে সেটা তো আমরাও পরে দেখতে পারবো। এই জিনিসগুলো বাইরে 100-150 টাকা পাবেন, আর এইখানে 1000 টাকা ভাড়া দিচ্ছে। সেই ভেতরে গিয়ে ফটো তুলবে। উঠে পড়েন সবাই, আমি ফটো তুলে দিই, আপনিও চলে যান, ফটো তুলে দিই। আর কি করা যাবে, বুড়া বেটা হয়ে গেছে, এখন বুড়া বেটার মধ্যে তো লাগবে, কিছু করার নেই। আবার এখন তারা লেগে গেছে, যেতে হবে আবার এরপরে। ওই জন্য তাড়াহুড়ো করছে। তখন কিনলো না কেন? এখন আমরা লালকেল্লা থেকে বেরোবো, কারণ এরপরে আমাদের আরো 2টো স্পট দেখা বাকি রয়েছে, সেই জন্য। এত দূর আওয়াজ যাচ্ছেই না। যদি আওয়াজ না যায় তাহলে পরে আওয়াজ দিয়ে দেবো আবার, অসুবিধা কী আছে। এখন আমরা লালকেল্লা থেকে বেরোচ্ছি আর রয়েছি এক্সিট গেটে। আর দেখি এখন পাশে নাকি আর একটা কোন স্পট আছে যেটা কাছাকাছি, বেশি দূরে নয়, ওটাই দেখতে যাব। দেখি কোথায় নিয়ে যায়, চিনি তো না কিছুই।
যখন মানালিতে গেছিলাম তখন আমরা ওল্ড দিল্লি স্টেশনের ওপর দিয়ে গেছিলাম। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা খালি প্ল্যাটফর্মের ওপরেই পাটা দিতে পেরেছিলাম, কিন্তু দিল্লিতে নামাও হয়নি, কোথাও ঘোরাও হয়নি। আর আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, তো এই সুযোগটা একদমই মিস করতে চাইনি আমরা। এখন আমরা চলে এসেছি হচ্ছে রাজঘাট। তো এখানে তো বললো যে এন্ট্রি কোনো টিকিট লাগবে না, ফ্রি। তো যাই একটুখানি সামান্যভাবে দেখে আসি। এখানে রাস্তায় দাঁড়াও, সেই ফটো আসবে রাস্তায়। আমার ব্যাগটা আমায় দিয়ে দাও। মেন রাস্তার মাঝে আগে দাঁড়াও। তো গাছ ছিল না, এখানে গাছ আছে, দেখো ওয়েদারটাই আলাদা। হ্যাঁ, এখানে এত পরিমাণে গাছ যে ভেতরে ঢোকার পরে গরমটাও কম লাগছে আর শান্তি লাগছে। আর পরিবেশটা এতটা যে পরিমাণে লোক ছিল ওখানে, এখানে তার কানাকড়িও নেই, সামান্য উঁচু করা আছে, সেই জন্য বেশি ভালো লাগছে। ভরেনি, জিজ্ঞেস করে তো ভরেছে কিনা। ভেতরে ঢোকার পরে গাছে গাছে তো এমনি আমাদের মনটা জুড়িয়ে গেছে, কারণ এত গরমের মধ্যে একটু গাছের ছায়াতে দাঁড়ালে তার মজাটাই আলাদা হয়। তারপরে সত্যি কথা বলতে দুপুরবেলা থেকে আমরা রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি, আর লালকেল্লাতে গাছ ছিল, গাছ থাকা সত্ত্বেও ওখানে গরমটা অতিরিক্ত পরিমাণে ছিল, আর হাঁটার পথে কোনো রকম ছায়া সেরকম আমরা পাইনি। এখন জুতো খুলে আমরা খালি পায়ে ভেতরে এন্ট্রি নিচ্ছি, কারণ ভেতরে রয়েছে হচ্ছে গান্ধীজির সমাধি। তো ওখানে যেতে গেলে পরে বাইরে জুতো খুলে আসতে হবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ভেতরটা সত্যি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর লোকজন আসে, কিন্তু পরিমাণে আমরা যেদিন গেছিলাম সেদিনে অনেকটাই কম ছিল। আর এখানে রয়েছে সমাধি, যেখানে পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে। পেছনে রোদ, এই জন্য আমাদের চাঁদ দিতে যাচ্ছে, বুঝলে? কম কই, আমার কম নেই গো, আমার আছে, আমার আছে, তোমার নেই তো আমি কি করবো? এখানে কি এই জায়গাটা কত সুন্দর। যাও যাচ্ছে তো, চলো ফটো তুলে দিই, চলো। তাহলে আর কি বলবো, চলো এবার এই গাছের তলায় বসতে পারবো। আরে একটা ফটো তুলে দেবো, আসো আসুন 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 আসুন। এইভাবে তোমাকে বলে বলে ফটো তোলা যাচ্ছে, ভাবো তাহলে। একবার দাঁড়াও, এখানে দাঁড়াও। ভেতর থেকে বাইরে বেরোনোর সময় আমরা এখানে দেখতে পেলাম যে কিছু ফরেনার দাঁড়িয়ে রয়েছে, তারাও আই থিঙ্ক ইন্ডিয়া ঘুরতে এসছে। তো ওখানে দেখলাম, তাই জন্য আমিও একটুখানি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। আর এখানে পম্পি বেরোচ্ছে, ওর একটু এবার তাড়া লেগে গেছে যে আর ভালো লাগছে না গরমের মধ্যে, চলো এবার। আমরা রাজঘাট ঘুরে ফেলেছি, এখন বেরোচ্ছি। বেরিয়ে এখন যাব হচ্ছে ইন্ডিয়া গেট, নাকি তার আগে অন্য কিছু আছে তাও জানি না। গাড়ি যেখানে নিয়ে যাবে সেখানে যাব আগে। আর খুব পিপাসা পেয়েছিল, একটুখানি জল এখানে ড্রিঙ্কিং ওয়াটার ছিল, তো সেই জল খেলাম। এখন যাই। আমি তো খেলাম, আমার তো ভালো লাগলো। তো ক্লোরিন তো মিশাবে এই জলে। রাজঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতেই রয়েছি। আর গাড়িতে প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য ড্রাইভারকে বলা হয়েছে এসি চালিয়ে দাও, তোমাকে 200 টাকা এক্সট্রা দেবো। সেই জন্যই এসি চালানো রয়েছে বলে কাজটা নামাইনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটা ঘুরবো, তারপরে আমাদের একটু তাড়াহুড়ো লেগে যাবে, কারণ আমাদের যেহেতু ট্রেন ধরতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে এখন ইন্ডিয়া গেট। তো এখানে একটু দূরেই নামিয়ে দিল আমাদের, কিছু করার নেই, এখন হেঁটে হেঁটে যেতে হবে। মনে তো হচ্ছে অনেকটাই বেশি দূরে, চলো যাই। फोटो बनाए, फोटो खिंचाओगे DSLR से, ऐसा बना के दे देंगे। পেছনের রোদ আর পেছন থেকে আলোটা পড়ছে, আমাদের মুখই চেনা যাচ্ছে না। দেখো এত লোক কেন? আমি দেখছি খালি লোকই লোক, লোকই লোক। কেন? যে কত লোক, কত লোক, কত লোক। কেন ওই দিক দিয়ে চলে, এখান দিয়ে কোথায়? এইখান দিয়ে বেরোবে না? কার মিডিলে দাঁড়িয়ে ফটো তুলবো? আমার বয়স এখন কত হলো? 28 বছর না? আর এখনো পর্যন্ত আমি ইন্ডিয়া গেট দেখতে পাইনি, এই প্রথমবার আসলাম, তাও তোমার দৌলতে। তবে এই সত্যি কথা বলতে আমিও জানতাম না যে আমি আসবো, কারণ এখানে কি বলবো, আনফর্চুনেটলি হয়ে গেছে ব্যাপারটা।
দিল্লিতে এসে ট্রেনটাও মোটামুটি 7-8 ঘন্টা লেটে রয়েছে, আর তখন গাড়ি ভাড়া করে আমরা চলে আসলাম ঘুরতে। কেমন লাগলো? যাও সামনে যাও, সামনে যাও, ফটো তুলি। যার যা গরম লাগছে শেষে দাঁড়িয়ে যাও ওখানে, সবাইকে একটু, হ্যাঁ সবাইকে একটুখানি ভিজিয়ে দেবে। ওই যে আসছে গাড়ি। আমি যদি এখান থেকে শুধু হোটেলে যেতাম তাহলে আমি ওখানে দাঁড়াতাম। আর কয়টা? তাই আর একটা কি দুটো স্পট, তারপরে তো হোটেলে যাবো। সবাইকে ঠান্ডা করছে মনে হচ্ছে, রাস্তাটা ভিজাচ্ছে। এখানে কত সুন্দর সিস্টেমে ভিজাচ্ছে। হ্যাঁ, আর আমাদের ওদিকে ট্রাক্টরের পেছনে সেই ট্যাঙ্কির ওখান দিয়ে পাইপ দিয়ে ফুটো ফুটো করা থাকে, ওই ফেলতে ফেলতে যায়। আর এটা তো প্রেসারে দিচ্ছে। ইন্ডিয়া গেটে এখানে এসে কিছু ফটো আমরা তুলে নিলাম, আর পুরো একদম মাঠটা ভিজিয়ে রেখেছে। হাঁটছে আর মনে হচ্ছে তলা দিয়ে কাদা একদম প্যাচ 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 করছে বাবা। আর এখন তো দেখালামই যে পুরো রাস্তাটা জল দিচ্ছে, কারণ লোকজন প্রচুর পরিমাণে চলাফেরা করছে। এমনিও রাস্তার মধ্যে তো একটা হিট রয়েছে। এই এটা কি সুইমিং পুল না পুকুর, কোনটা? নদী? এরকম মূর্খ ভাই দেখিনি, এটা নদী। কোথায় মাছ? কাচের মতো জল, পাতাগুলো দেখা যাচ্ছে, নিচে কি শ্যাওলা দেখেছো? প্রচুর শ্যাওলা। এখানে আমার ফোনটা পড়ে গেলে কি হবে? ভালো হবে? ভালো হবে? মজা হবে? এখানে দাঁড়া ছায়াটা, আমি একটা ফটো তুলি। ইন্ডিয়া গেটের সামনে থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এখন এদিকে রাস্তাতে ওয়েট করছি এখন আমাদের গাড়ির জন্য, কারণ এখানে তো পার্কিংয়ের জায়গা নেই। গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে একটা পার্কিংয়ে চলে গেছে, তাকে ফোন করলাম, বললো যে এক্ষুনি আসছে। তো গাড়ি এখানে আসলে পরে এখান থেকে আবার বেরিয়ে যাব। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাব হচ্ছে রাষ্ট্রপতি ভবন। তো ওখানে আই থিঙ্ক গাড়ি দাঁড়াতে দেবে না, কারণ সেটা আমরা আগের থেকে শুনেছি যে ওখানে গাড়ি দাঁড়াতে দেয় না। দেয়, অবভিয়াসলি দেয়, কিন্তু সব সময় দেয় না। তো এখন আমাদেরকেও দাঁড়াতে দেয়নি। তো ভেতরে ঢুকতে ঢুকতেই দেখলাম ক্যামেরাতে কিছুটা আসলো ফুটেজ। যেহেতু আমি সামনে বসিনি, মিডিলে বসেছি, সেই কারণে পুরোপুরি ভালোভাবে আসেনি। জানলার দিক দিয়ে যেটুকুনি দেখতে পেরেছি সেটুকুনি দেখালাম তোমাদেরও। যেটুকু আমি দেখলাম সেটুকুই তোমরা দেখলে। তো এখানে তো স্টে করা যাবে না, তাই জন্য ঘুরে আবার চলে যাচ্ছে এখান থেকে। তারপরে এখানে আমরা গাড়িতে বসে বসে দেখলাম যে রিজার্ভ ব্যাঙ্কের যে মেন অফিস রয়েছে সেই অফিসের সামনে দিয়েও গেলাম। তো ড্রাইভার আমাদের বলে দিচ্ছিল যে এটা রিজার্ভ ব্যাঙ্কের অফিস, তাই সেটা দেখে রাখলাম। এখান থেকে আমাদের লোটাস টেম্পল যাওয়ারও কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের 5টা বেজে গেছে, ওখানে বন্ধ হয়ে গেছে, তাই আর হলো না। হ্যাঁ, আমরা তো এই বস্তিতে রয়েছি, আমরা এরকম বস্তিতে রয়েছে। এটা দেখতে, এইটা নিয়ে গেল না আমাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে আমরা বলছিলাম যে আমাদের লোটাস টেম্পল আর কুতুব মিনার এই দুটো নিয়ে যায়নি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টাইমেই হয়নি। আমরা যেটুকুনি টাইম পেয়েছি সেটুকুনির মধ্যে ঘুরে আসতে হয়েছে আমাদের। আর যদি আমরা আরও সকালবেলা বেরোতে পারতাম তাহলে হয়তো কুতুব মিনার, লোটাস টেম্পল এগুলো আমাদের হয়ে যেত। যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গেছে, সেই কারণে আর এই দুটো আমাদের হয়নি। তো প্রথমে যদি লোটাস টেম্পল নিয়ে যেত তাহলে হয়ে যেত। আর ইন্ডিয়া গেটে তো আর টিকিট লাগে না, যে না ওটা 7টা বাজলে দেখা যাবে না, তা তো নয়।